নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগত দিনগুলোতে যেভাবে আপনারা আমার পাশে থেকে আমাকে সমর্থন বা সাপোর্ট করে এসছেন, আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন। এবং নতুন যারা আমার চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিত্য নতুন পলিটিক্স সম্বন্ধে ভিডিও পেতে সাহায্য করব। যাই হোক, আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, খুব ছোট্ট করে আজকের ভিডিওটি করতে যাচ্ছি, সংক্ষিপ্ত। সম্পূর্ণ ভিডিওটি শুনবেন, আমি কি বক্তব্য রাখছি এবং যুক্তিসম্পন্ন কিনা ভালো মন্দ বিচার করে আপনারা কমেন্ট রাখবেন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এবং সবার কাছে একটা কথা বলি, যদি কোনো রকম ভুল কিছু বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যাই হোক, আপনাদের অনুমতি নিয়ে ছোট্ট অনুষ্ঠানটি শুরু করছি। আজকের অনুষ্ঠানটি হলো বিশ্বগুরু মোদিজি, তাকে নিয়ে। কারণ মোদিজি এই যে সারা ভারতবর্ষব্যাপী আজকে 12 বছর রাজ করছেন, তার জামানার কি অবসান ঘটতে চলেছে, এই নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই আপনারাও আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। দেখুন, 2014 সালে মোদিজি অনেক প্রতিশ্রুতি নিয়ে এসছে। আমি সেই সব নতুন করে আর বলতে চাই না, যেহেতু ভিডিওটা খুব সংক্ষিপ্ত করব। ওই 15 লক্ষ টাকা থেকে শুরু করে পেট্রোল 40 টাকা লিটার থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি কমিয়ে দেবে, মানুষের মুখে হাসি ফোটাবে, এবং 2 কোটি চাকরি, বেকারত্ব দূরীকরণ, এবং নানা রকম প্রতিশ্রুতি, গ্রিন সিটি, অমুক তমুক, এই সেই, এবং প্রত্যেকটা রাজ্যকে একদম স্বর্ণ দিয়ে ঢেকে দেবেন। রাস্তাঘাট, আবাসন বলুন, আবাস যোজনা বলুন, প্রত্যেক কিছুতেই মানুষের রোজগার বাড়বে, কৃষকদের মুখে হাসি ফুটবে, এবং যারা রিটায়ার পারছেন তাদের ব্যাংকে সুদের হার বৃদ্ধি পাবেন। এরকম নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু মোদিজি একটা প্রতিশ্রুতিতে সাকসেস হতে পারেননি। দেশে আতঙ্কবাদী হামলা হবে না, কিন্তু আমরা দেখলাম বহু দেশে, কেন দিল্লির বুকে পর্যন্ত, আমাদের রাজধানীর বুকে পর্যন্ত আতঙ্কবাদী হামলা হয়ে গেল। এছাড়া দেখা গেল আরও একটা জিনিস খুব খারাপ লাগে বলতে গেলে, যারা বিজেপির আইটি সেলের সাথে যুক্ত তাদের মধ্যেও অনেকে পাকিস্তানের চরেদের সাথে যুক্ত, এরকমও গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে। বহুত খবরাখবরে আমরা দেখতে পেয়েছি। এরপরে হলো বিশ্বগুরু G20 আসর বসিয়েছিলেন, এমন একটা প্রচার করেছিলেন কোটি কোটি টাকা খরচা করে, যে এটা একমাত্র বিশ্বগুরুর দ্বারাই সম্ভব G20 আসর বসানো। আসল কথা তা নয়, প্রত্যেক বছরই প্রত্যেকটা দেশে, একের পর এক দেশে G20 আসর বসে। মানুষকে শুধু বোকা বানিয়ে এই যে একটা প্রচার আনা, যে 56 ইঞ্চি ছাতি এর দ্বারাই সম্ভব, এবং হিন্দু রাষ্ট্র করব, এবং হিন্দুদের সুখের দিন চলে আসবে, কোনোটাই কিন্তু বাস্তবায়িত হয়নি। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে, আতঙ্কবাদী হামলা থেকে শুরু করে, এবং দেশে বেকারত্বের হার থেকে শুরু করে, বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে, এবং প্রত্যেকটা রাজ্যেতে যা প্রতিশ্রুতি দিয়েছে সেখানেও ব্যর্থ। আজকের দেখা যাচ্ছে মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারছেন যে এখানে গোমাতা বলা হচ্ছে ভারতবর্ষে। সেই মোদিজির মুখ থেকেই বিদেশে গিয়ে বলছেন আমার দেশ 2য় নম্বরে গোমাংস এক্সপোর্ট করাতে, এটা আমি গর্বের সহিত বলছি। তো মানুষ বুঝতে সময়টা লেগে গেছে 12 বছর। এই 12 বছর ধরে মিডিয়া প্রচার এবং এই হাইটেক প্রচার করে একজনকে তুলে ধরে এইভাবে রাজ করা, এবং দেশের অর্থনৈতিক তলানিতে চলে যাওয়া, এবং এত ঘন ঘন বিদেশ যাত্রায় যেখানে হাজার হাজার কোটি টাকা খরচা করা, কিন্তু বিদেশ থেকে কিছুই রপ্তানি তো করতে পারেননি, কিছুই অর্জন করতে পারেননি, উল্টো বিদেশকে দিয়ে এসছেন। এদিকে চায়নার নিত্য নতুন হুমকি, এবং ওদিকে আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে দেওয়া, পাকিস্তান এর বিরুদ্ধে কিছু না করতে পারা, আবার পাকিস্তানে গিয়ে বিরিয়ানিও খেয়ে এসছেন, এই গল্পও রয়েছেন। চারিদিক দিয়ে পুরো জর্জরিত হয়ে রয়েছেন। তার থেকে বড় কথা হচ্ছে, মোদিজির যতগুলো মন্ত্রিসভা রয়েছে, সেই কয়লা মন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, সব জায়গাতেই ঘোটালা। এবং আপনারা দেখেছেন বহু সরকারি সংস্থা বেসরকারিকরণ হয়েছে, আদানি আম্বানিকে পাইয়ে দেওয়া হয়েছে, তাদের লোন মুকুব করা হয়েছে, অথচ চাষিরা তাদের লোন না দিতে পেরে তারা আত্মহত্যা করেছেন। ঠিক সেরকম শুধু আদানি আম্বানির জন্য করব, গরিব মানুষের গলার চেপে ধরব এবং গরিব মানুষের থেকে শোষণ করব, এটা তো হতে পারে না, দীর্ঘদিন একবার চলতে পারে না। ভালোবাসা তো এইভাবে হয় না। আমি আমার বাবাকে ভীষণ আকারে শ্রদ্ধা করবো, এদিকে বাবা আমাকে দিনের পর দিন আমার খাওয়ার
মুখের খাবার কেড়ে নেবে, আমাকে ভালো মন্দ খেতে দেবে না, আমি কতদিন বাবা বাবা করব। গল্পটা ঠিক এরকম হয়ে যাচ্ছে। হতে হতে নোটবন্দির খেলা দেখলেন, বললো 50 দিন জীবনে ধার দিন, আপনাদের মুখে হাসি ফুটবে। তো যাই হোক, একের পর এক উনি যা দিলেন সবটাই ব্যর্থ। কালো টাকা তো ফেরত আসেনি, উল্টো কালো টাকা সুইচ ব্যাংকে যা ছিল 2014 সালে, তার থেকে ভারতীয়দের টাকা আরও 4 গুণ বেশি জমা পড়েছে। তার মানে সেই কালো টাকা ভারত থেকে চলে যাচ্ছে। এইরকমভাবে মোদিজি প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যর্থ। এবং আজকের দেশে বেকারত্বের সংখ্যা হু হু করে বাড়ছে। এবং আপনারা দেখেছেন প্রত্যেকটা রাজ্যে আন্দোলন। আর সব থেকে মোদিজির ক্ষেত্রে যেটা মোদিজির এবং অমিত শাহের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে, প্রত্যেকটা রাজ্য দখল করছে, সেখানকার যে আঞ্চলিক পার্টি থাকছে সেই পার্টিকে ধ্বংস করে তাদেরকে কিনে, তাদের এমপি এমএলএ কিনে দল ভাঙিয়ে নিজস্ব এত বড় নাকি সংগঠন আরএসএস রয়েছে পিছনে, সেখানে কারো দলকে ভেঙে দুমড়ে মুচড়ে এই কোটি কোটি টাকার খেলায় তাদের এমপি এমএলএকে কিনে তাদের সরকারকে ভাঙিয়ে, সেই হেমন্ত সোরেন থেকে শুরু করে, তিনি ছিলেন কংগ্রেসের সারদা কেলেঙ্কারির নায়ক, এখন তিনি বিজেপির মুখ্যমন্ত্রী। এই আসামি বলে এসেছিলেন অমিত শাহ যখন আসামে আজ থেকে 10 বছর আগে, 10 বছর হতে চলছে, যখন ইলেকশনের সময় গিয়ে বলে আসাম আমাদের হাতে তুলে দিন, এখানে বন্যা প্রতিরোধ কিভাবে করতে হয় আমাদের উপরে ছেড়ে দিন, এইভাবে বানবাসী আর হবে না। আজকের আসামের বন্যা পরিস্থিতি দেখুন, কত হাজার হাজার মানুষ ঘর ছাড়া সর্বহারা হয়ে গেছে, কত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, গবাদি পশু তো মানে মৃত্যুর কোনো শেষ নেই। যাই হোক, সেই দৃশ্য দেখার মতো না। বিহারে নীতিশ কুমারের সাথে জোট করে নীতিশ কুমারকেই শেষ করে দিয়েছে আজকের বিহারে আন্দোলন দেখুন, মধ্যপ্রদেশ দেখুন, রাজস্থান দেখুন, ছত্তিশগড় দেখুন, সব থেকে ছোট্ট একটা রাজ্য যেখানে সেখানেও গিয়ে বলেছিলেন যে বেকারত্ব কমাবেন, চাকরি দেবেন এবং নাম্বার 1 সিটি বানাবেন। সেখানে আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী, সেই আগরতলায় আজকের এই বর্ষার সময় কমর সমান জল, রাস্তাঘাট ভেঙে তছনছ, গাড়ি ঘোড়া যেতে পারছে না। মানে সে চারিদিক পুরো ভারতবর্ষ তছনছ হয়ে যাচ্ছে। আর মোদিজির এশো আরাম, ওনার মেকআপ মানের কোটি কোটি টাকা মায়না, নিজস্ব প্রোটেকশনের জন্য কোটি কোটি টাকা মায়না, এদিকে রাম মন্দিরের থেকে লুট, এবং প্রত্যেকটা মন্দির থেকেই লুট। মানে ধর্ম করে, হিন্দু ধর্মের নাম করে পুরো ব্যবসা হয়েছে। হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু একটু ভেবে দেখুন, এভাবে মানুষ কিন্তু আস্তে আস্তে সজাগ হচ্ছে এবং আস্তে আস্তে বিজেপির থেকে মানুষ সরে গেছে। প্রত্যেকটা রাজ্যে দেখছেন যে ভয়ঙ্কর আন্দোলনমুখী হয়েছে। আর সব থেকে যেটা একজন প্রধানমন্ত্রীর মুখে মানায় না, সেই অজিত পাওয়ার থেকে শুরু করে যাকে বলেছে 70,000 কোটি টাকার ঘোটালা আছে, কিছুদিন পরেই সে বিজেপিতে মাস যেতে না যেতে তাকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে সেখানে সরকার গড়া, এই যে নাটকগুলো। এবং আজও দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার বুকে যা ইলেকশন হলো, কিভাবে সরকার তৈরি করলো তাও দেখলেন। আবার সেই তৃণমূলীদের নিয়ে কিভাবে কোথায় রেখেছে, কি হচ্ছে, এই যে নাটকটা চলছে, ঋতব্রত তৃণমূল, অমুক তৃণমূল, তো কাকলি ঘোষ তৃণমূল, আপনারা মানুষ সবই বুঝতে পারছে যে আদৌ দেশপ্রেমীদের ক্ষেত্রে হবে নিজস্ব সংগঠন, নিজস্ব দলের বিশ্বাসযোগ্য এবং মানুষকে ভরসা দেওয়া, মানুষকে রক্ষা করা এবং সাধারণ মানুষের হয়ে কাজ করা। সেখানে এদের কাজ হচ্ছে প্রত্যেকটা রাজ্যে যাব, তাদের সংগঠন ভাঙবো, নিজস্ব কোনো সংগঠন থাকবে না, এবং যাদের নামে চুরি ডাকাতির কেলেঙ্কারি, দুর্নীতির কেলেঙ্কারি দেবো, তাদেরকেই দলে নিয়ে বাহবা করবো, তাদেরকেই মালা পরাবো। একটা সময় দেখেছেন সারদা কেলেঙ্কারি থেকে শুরু করে এই শুভেন্দু অধিকারীর ভিডিও চালিয়েছেন সারদার, এই মোদিজির ভাষণ দিয়েছেন। আজকে তিনি আবার বাংলার মুখ্যমন্ত্রী, যিনি তৃণমূলের 10 বছর সরকারে ভোগ করে এসে এখন বলছেন তৃণমূল হচ্ছে গুন্ডাদের সরকার, দুর্নীতিবাজ সরকার। এই যে কালচারটা শুরু হয়েছে 12 বছর ধরে, জঘন্য এক কালচার, যা রাজনীতিতে এই কালচারটা এর পূর্বে দেখা যায়নি। এই কালচারটা এরা করতে গিয়ে, যেটা মোদিজি এবং অমিত শাহ ভেবেছিল 50 বছর 100 বছর, যেরকম কংগ্রেস 75 বছর রাজ করেছে, আমরাও 50 বছর 100 বছর রাজ করব। এই চিন্তাধারা করতে করতে, সংগঠন করতে করতে গিয়ে নিজস্ব দলীয় সংগঠন না করে কেড়ে নেওয়া, কারো দলকে ভাঙানো, কাউকে মিথ্যা কেসে জেলে পোড়া, আর সিবিআই ইডিকে ব্যবহার করা। সেটা কেজরিওয়ালের ক্ষেত্রেও দেখেছেন, যাকে সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে যে কেজরিওয়াল নির্দোষ, কোনো প্রমাণ নেই, এবং তাকে নির্দোষ করার দিয়ে তাকে জেল মুক্তি দিয়েছেন। কিন্তু একজন রানিং সিএমকে এইভাবে শুধু ক্ষমতা দখল করার জন্য জেল খাটানো, এই ধরনের প্রভাব, এরকম কিন্তু আমরা মনমোহন সিংয়ের সময় দেখিনি। এই ধরনের কালচার সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। এবং সেই আজকের এখানে বাংলার বুকে শ্রমিক ভট্টাচার্যরা বলছে আমরা কোনো তৃণমূলীদের নেব না, আমাদের তৃণমূলীদের চাই না, তাদের উপর ড্রিম থেরাপি করছেন, তাদের উপর অত্যাচার করছেন। কেন করছেন? এদিকে তাদের বহু মাথা তলে তলে
আপনাদের মধ্যে যারা দুর্নীতিবাজ মানে এলাকায় যারা সন্ত্রাস করে বেড়ায় তারা কিন্তু অলরেডি আপনাদের গেরুয়া বিল মেখে আপনাদের দলে মিশে গেছে এবং লাগাতার তোলা তুলে বেড়াচ্ছে। আর কিছু মাথা কিন্তু নোটের বিনিময়ে হোক বড় নেতাদের ধরে কিন্তু আপনাদের দলের সামিল হয়ে গেছে প্রত্যেকটা এলাকাতে। অরিজিনাল যারা তৃণমূলটা করতেন ভালোভাবে এবং সৎ চরিত্রে ভদ্রভাবে ভদ্র মুখোশ তাদের যারা মানুষের পাশে থাকতেন তাদের উপরে নির্যাতন এখনও চলছে, হয়তো আগামী দিনেও চলবে এবং তারা সত্যি প্রকৃত কিন্তু মানুষের স্বার্থে কাজ করছে আর তাদের উপরেই কিন্তু এখন নিগ্রহ চলছে। বাকিরা কিন্তু সবাই সেটিং হয়ে যাচ্ছে। সেই একনাথ শিন্ডের থেকে শুরু করে মানে কার কথা বলবো, বলতে গেলে বড় থেকে ছোট মানে ওই ঝিঝি পোকা থেকে শুরু করে হাতি অবধি গল্প চলে আসছে। তাই বলছি এই যে ভারতবর্ষের রাজনীতির যে কালচারটা, মোদিজির যা ভাবমূর্তি, অমিত শাহর যা ভাবমূর্তি ছিল, দেশপ্রেমের যে ভাবমূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আপনারা হয়তো বাংলায় একটা নতুন সরকার এসছে তাই বুঝতে পারছেন না, কিন্তু বাইরের দিল্লি বলুন, মধ্যপ্রদেশ বলুন, ছত্তিশগড় বলুন, বিহার বলুন, উত্তরপ্রদেশ, আগে যে কোনো রাজ্যে ইলেকশন মানে রাজ্য সরকারের ইলেকশন যখনই আসতো তখন গিয়ে এই যোগী মডেল উত্তরপ্রদেশ মডেলের গল্প শোনাতে, এখন আর সেই উত্তরপ্রদেশ মডেলের গল্প শোনাতে পারবে না। উত্তরপ্রদেশে দেখুন যে কি হারে আন্দোলন হচ্ছে। সেই উত্তরপ্রদেশে যোগীজির রাজ্যেই যে রাম মন্দির নিয়ে এত বাহবা এত বড় বড় কথা বলেছে, সেই রাম মন্দিরের 350 কোটি টাকা লুট, আর সেইখানে সেই অযোধ্যায় কিন্তু এই বিজেপি হেরে গেছে। এর বহু কারণ আছে। দ্বিতীয় কথা, সেখানে কর্মসংস্থান বলুন, উন্নয়ন বলুন, তলানিতে একটা সময় দেখেছেন এখানকার ওই মা ব্রিজের ফটো নিয়ে যোগী রাজ্যের উন্নয়ন দেখাচ্ছে, এগুলোও কিন্তু ঘটেছে। আর যোগীর শাসনকালে যোগীর রাজ্যে এতই যদি ভালো মডেল হয়ে থাকে তাহলে সেখানে এত আন্দোলন কিসের? শুধু ছাত্র আন্দোলন কিন্তু এই নয়, শুধু যে নিট পরীক্ষা নিয়ে না, সেখানে নানা ধরনের কারণ নিয়ে নানা অজুহাতে সেখানে যোগীজির বিরুদ্ধে আন্দোলন চলছে। তাহলে আপনাদের মডেল কোথায় গেল? আপনাদের দেশপ্রেম কোথায় গেল? সব কিছুতেই কেলেঙ্কারি। কয়লাতে 16,000 কোটি টাকা কেলেঙ্কারি, এলআইসিতে কেলেঙ্কারি, একের পর এক কেলেঙ্কারি। পেট্রোল সস্তায় দেওয়া তো দূরের কথা, উল্টো পেট্রোলে আখের রস মেশানো হচ্ছে, ইথানল মিশিয়ে গাড়িগুলোকে সর্বনাশ করা হচ্ছে। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করব না, আপনারা সবই জানেন, সবই বোঝেন, কিন্তু যে আন্দোলন আজকে ভারতবর্ষের বুকে চলছে তাতে কিন্তু আমি আমার দিক থেকে দেখতে পাচ্ছি যে মোদি জমানার অবসান ঘটতে চলেছে। এবার আপনাদের কাছে প্রশ্নটা করলাম, আপনারা বলুন আপনাদের কি মনে হচ্ছে এবং আপনারাও বলবেন। জনসাধারণের জন্য কাজ না করে আজকে 5 স্টার 7 স্টার 300 কোটি 400 কোটি টাকা দিয়ে বিজেপি পার্টি অফিস করবে, তারা করবে জনগণের স্বার্থে, গরিবের স্বার্থে কাজ। মানুষের চোখ খুলতে একটু মানে এমনি তো অন্ধভক্ত নামই হয়েছে বিজেপির সমর্থকদের, তার মধ্যে চোখটা খুলতে একটু দেরি হচ্ছে, কিন্তু খুব কাছাকাছি চলে এসছে। আপনাদের কাছে এই প্রশ্নগুলো রাখলাম, মন্তব্য আপনারা করবেন। আর আমার দিক থেকে যদি কোনো রকম ভুল করে থাকি তাহলে মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। জয় হিন্দ, বন্দে।